নমস্কার। আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি। আমার এই হরমোনাল থেরাপির পর আমি যখন মানে ওষুধটা খাওয়া বন্ধ করে দিই, তখন আমি ধীরে ধীরে আমার পিরিয়ড কন্ট্রোলে চলে আসে এবং আমি অনেক সুস্থ ফিল করতে শুরু করি। এভাবে আমার মেয়ে বড় হতে থাকে। মেয়ের মোটামুটি যখন বছর ১.৫ মতো বয়স, তখন আমি হঠাৎ লক্ষ্য করি যে আমার পিরিয়ডে আবার একটা ইররেগুলারিটি দেখা যাচ্ছে। হঠাৎ করে পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে, ২ মাস হচ্ছে না। আবার যখন হচ্ছে তখন হিউজ হচ্ছে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এবার আমি আগের বারই বলেছিলাম যে আমি নেক্সট ডে আমি আমার ডক্টর চেঞ্জ করে নিয়েছি, গাইনোকোলজিস্ট চেঞ্জ করে নিয়েছিলাম। আমি নতুন যে গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম, তার কাছে আমি আমার পিরিয়ডের এই প্রবলেম নিয়ে গেছিলাম। তো তখন উনি সাসপেক্ট করেন যে আপনার বোধহয় থাইরয়েডের কোনো প্রবলেম হচ্ছে। তো আমি যে উনি যা টেস্ট দেন, আমি থাইরয়েড টেস্টগুলো করি। করার পরে ওই রিপোর্টটা নিয়ে আমি ওনার কাছে যাই। তো উনি আমাকে বলেন যে, "হ্যাঁ, আপনার তো মনে হচ্ছে থাইরয়েডই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি" এই মেডিসিন দিয়ে দেয় আমাকে। তো তারপরেও আমার নিজেরই মনে হয় যে আমি একজন মানে ভালো জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে নিই। থাইরয়েডের জন্য যদি আমার আরও কিছু উনি তখন আমাকে বলেছিলেন যে, "আপনার একটু অন্যরকম মনে হচ্ছে। তবুও আপনি খান, তারপর দেখছি।" তা আমি আমাদের এখানে লোকাল একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই। উনি আমাকে চেক করে আবারও ওষুধ বলেন, "না, কারেকশন করার কোনো প্রয়োজন নেই। উনি ঠিকই ওষুধ দিয়েছেন, আপনি এটা খান। তবে আপনি এটা জেনে রাখুন যে আপনার এই মুহূর্তে এই ওষুধটা চলবে। এরপরে কিন্তু আপনার মানে প্রথমে এই ওষুধটা চলার পরে ১ বছর অবধি হয়তো আপনি একটু সুস্থ থাকবেন। তারপরে হয়তো আপনার আবার থাইরয়েড টেস্ট করে অন্যরকমভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হতে পারে।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" আমি ওই ওষুধটা খাই। খাওয়ার পরে কিছুদিন যায়, ১.৫ মাস মতো যায়। তারপর আমি আবার একটা টেস্ট করি। সেই টেস্টটাতে রিপোর্টে আমার যা আসে, মানে আমার ঘটনাটা এরকম হয়েছিল যে আমার প্রথমে একবার হাইপো হলো, তারপর হাইপার থাইরয়েড হলো, আবার ১.৫ মাস পর টেস্ট করলাম, আমার হাইপোথাইরয়েড হলো, আবার আমার মানে এই জিনিসটা খুব আনইউজুয়াল ছিল। এটা আমার জানা ছিল না। ডাক্তারই বলেন যে, "এটা কী করে সম্ভব? এটা তো ঘটে না।" তো তখন ডাক্তার বলেন যে, "আপনি এক কাজ করুন, আপনি একজন থাইরয়েডেরই ডাক্তারকে দেখান। তো আমাদের এখানেই আসে, আপনি দেখিয়ে নিন।" তা আমি নাম লিখিয়ে, উনি মাসে ১ বার করে আসেন। আমি তখন ওনার নাম লেখাই, লিখিয়ে ওনাকে দেখাই। তখন উনিও আমাকে আবার একদম প্রাইমারি স্টেজ থেকে মেডিসিন দিয়ে শুরু করেন। তারপর উনি ২ মাস দেখার পর বলেন যে, "না, আপনার কিন্তু আমার মনে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা প্রচণ্ডভাবে মানে ডিস্টার্বড হয়ে গেছে। এর মুহূর্তে যা পরিস্থিতি, আপনার একটাই সলিউশন হতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দেব, এবং সেই কারণবশত আপনাকে মানে মোটামুটি রেডিয়েশনের কথা যখন আমি শুনি, তখন আমি ভাবি যে আমার তো তখন চলছে, আমার বেবি ব্রেস্ট ফিড করছে। তাহলে আমি সেই রেডিয়েশন চলাকালীন আমি কিভাবে, আমার একটু সন্দেহ হয় যে আমি কি আমার বেবির সাথে থাকতে পারবো বা কিছু কোনো সমস্যা হবে না তো বেবির?" তাতে ওনাকে বলি। তো উনি তখন বলেন যে, "আপনাকে ৬ মাস অন্তত পক্ষে আইসোলেশনে থাকতে হবে। বেবির কাছে যাওয়া যাবে না।" তখন আমি তো একদম মানে হতভম্ব হয়ে যাই, যে কারণ ও ফিড করছিল, বা ফিড করুক বা না, বা ওকে দেখার মতো আমি এটা মানে মানতেই পারিনি। মানে আমার মেয়ে যখন ৩ দিনের মাথায় কোমায় চলে যায়, তখন আমি ওই স্টিচ নিয়ে শিলিগুড়ি অবধি রওনা দিয়েছিলাম। কিন্তু আমি আমার বাচ্চা ছেড়ে থাকবো, মানে একটা মা ছাড়া, আমি নিজে মা হারা মেয়ে। তাই মা ছাড়া একটা বাচ্চা থাকবে, এটা আমার কাছে মানে প্রচণ্ড কষ্টের, আমি মানতে পারি। আমি সেই সময় ডক্টরকে বলেছিলাম, "আমার দরকার নেই রেডিয়েশন দেওয়ার, আমি করব না, আমি থাকবো ওর সাথে।" তো যার জন্য আমি কোনো রেডিয়েশন বা কোনো থেরাপি কিছুই নেইনি। উনি আমাকে মেডিসিন দিয়েছিলেন, ওই মেডিসিনটা দিয়েই আমি চালাচ্ছিলাম। তারপরে আবার আমার পিরিয়ডের সমস্যা হয়। তখন আমি আবার একবার গাইনোকোলজিস্টের কাছে যাই। তো উনি তখন বলেন যে, "দেখুন, আপনার গোটার হিস্ট্রিটা দেখে যা বুঝছি, আপনার থাইরয়েডের কিন্তু খুব বড় রকমের সমস্যা হয়ে আছে।
আপনি যদি সেকেন্ড ইস্যু নিতে চান তাহলে ইমিডিয়েট নিন, নইলে আপনার ভবিষ্যতে কিন্তু সেকেন্ড ইস্যু নাও আসতে পারে। সেকেন্ড ইস্যু আমরা নেওয়ার কথা ভেবে রেখেছিলাম, কিন্তু অত তাড়াতাড়ি হয়তো নিতাম না, কিন্তু ডক্টরের এই কথাটা শোনার পর আমরা ডিসাইড করি যে হ্যাঁ, আমরা তাহলে নিয়ে নেব। এবার সেকেন্ড ইস্যুর জন্য ট্রাই করি, সেকেন্ড ইস্যু আসে, এই সবই চলতে থাকে। তার মাঝে যতদিনে আমার সেকেন্ড বাচ্চাটা হয়, তারপর বাচ্চাটির 7 মাস বয়স হয়, তখন আমি এই জিনিসের সম্মুখীন হই যে আমার ব্রেস্টে লাম্প আছে, এবং মানে আমি ফাইব্রোনয়েড লাম্প সন্দেহ করেছিলাম, কিন্তু ডক্টরের কাছে যখন সেটাই দেখাতে যাই, ডক্টর আমাকে ফাইব্রয়েড সাসপেক্ট করে দেন। আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল বিষয়টা। আমি ভাবতেই পারিনি যে আমার ফাইব্রয়েড থাকতে পারে। এই ফাইব্রয়েড ল্যাঙ্গুয়েজটাও আমি তখন জানতাম না, কারণ ফাইব্রয়েড টিউমার মানেই সেটা ক্যান্সারাস টিউমার, আর ফাইব্রোনয়েড মানে সেটা ক্যান্সারাস নয়। আমি ফাইব্রয়েড এগুলো কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। আমি ওই ফাইব্রোনয়েডই শুনেছিলাম অনেকের কাছে যে হয়, এইটুকুই। ওটাই ভেবে আমি আমার দিদিকে বলেছিলাম। আমার দিদি তারপর ডাক্তারের কাছে নাম লেখায়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমার চেক আপ করতে করতেই বলে দেন যে এটার 2.5 সেন্টিমিটার সাইজ, আপনি থার্ড স্টেজে পড়ে গেছেন, এটা ক্যান্সারাস হয়ে গেছে। উনি চেক করতে করতেই বলে দিয়েছিলেন। তারপর তো যাই হোক, সেটা নিয়ে আমরা ফার্দার স্টেপ নেওয়া শুরু করি। সমস্ত মায়েদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, সেলফ চেক আপ একটা প্রচণ্ড এসেনশিয়াল জিনিস। আমি সেলফ চেক আপ করা মহিলা, তা সত্ত্বেও কিন্তু আমার ফাইব্রয়েড আমি ধরতে পারিনি। ফাইব্রোনয়েড ধরতে পেরেছিলাম কারণ আমি সেলফ চেকিং করতাম, কিন্তু ফাইব্রয়েডটা কিন্তু আমার ছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমার ওখানে কোনো টিউমার আছে। তাই সেলফ চেকিং করবেন। ব্রেস্টে কোনো প্রকারের একটু শক্ত, ব্রেস্ট টোটালি সফট একটা এরিয়া, সেখানে কোনো প্রকারের শক্ত জিনিস থাকে না। একটুও যদি কোনো শক্ত জিনিস অনুভব করেন, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। এতটুকুই বলবো, কারণ বেশি বড় করে আমি বলতে চাইছি না, যাতে আপনারা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানেন, বুঝতে পারেন। বেশি বড় করে সব কিছু একবারে যদি আমি বলে দিই, তাহলে হয়তো আপনাদেরও পাজলড মনে হবে। এই ফাইব্রয়েড টিউমার যখন আমার ডাক্তার সাসপেক্ট করে, আমরা তখন ডিসাইড করি যে আমরা এই ট্রিটমেন্টটা কলকাতায় করব। আমার ফ্যামিলি, আমার দিদি, আমার শ্বশুরমশাই সবাই ডিসাইড করে। তারপর আমরা কলকাতায় রওনা দিই। কলকাতায় গিয়ে যখন আমার সমস্ত টেস্টগুলো হয়, সেই টেস্ট রিপোর্টগুলো দেখার পরে ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার বাচ্চা আপনার ব্রেস্ট ফিডিং ফিট করেছে? আমি জানাই আমি যে আমার দুটো বাচ্চাই ব্রেস্ট ফিট করেছে। শুধু তাই নয়, আমি অনেক আদার্স বাচ্চাদেরও ফিট করিয়েছি, তাই ফিডিং আমার হয়নি এটা বলা ভুল। তখন ওনারা বলেন যে তাহলে পরে আপনার সম্ভবই না। আমি বললাম তো যে না, এটা তো অনেক সাসপেক্ট করছে অনেকেই যে হয়তো আমার বাচ্চা প্রপারলি ফিট করেনি, বা আমার বাচ্চা 3 বছর 4 বছর ধরে ফিট করেনি, দ্যাটস ওয়াই আমার এরকম কিছু হয়েছে কি না। তখন ডক্টররা বলেন যে না, বিষয়টা কত বছর বা কত টাইম ফিট করলো তা না, বিষয়টা বাচ্চা ফিট করেছে কি না। যদি বাচ্চা ফিট করে থাকে, তার মানে আপনার হয়নি সেই কারণে। তাই সবাই ঘাবড়ে যাবেন না মায়েরা, যে আমার বাচ্চা ফিট করলো কি না, আমার বাচ্চা প্রপারলি ফিট করেনি বলে আমার হয়েছে কি না, লোক কী বললো তাই সে তাতে কান দেবেন না। যা মনে হবে, যখনই মনে হবে যে কোনো রকমের কোনো শক্ত জিনিস আপনার ব্রেস্টে আছে, সোজাসুজি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আর কিচ্ছু করবেন না, কারোর কোনো কথায় কান দেবেন না। আজকের জন্য এতটুকুই।